নমস্কার, আমার চ্যানেলটিতে আপনাদের স্বাগত। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইরান ও ইসরায়েলের মধ্যে কিন্তু একটি প্রায় যুদ্ধ লেগে যাওয়ার মতন ঘটনা ঘটে গেছে এবং এটি নিয়ে কিন্তু সবার মধ্যে কৌতূহল আছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি আজ যুদ্ধ হয় তো কে বেশি শক্তিশালী। তো এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে ইরান এবং ইসরায়েল এই দুটি দেশের মধ্যে কে বেশি শক্তিশালী এবং যদি আজ বা কাল যুদ্ধ হয় তাহলে কে এই যুদ্ধে এগিয়ে রয়েছে। তো দেখুন, এই পুরো জিনিসটাকে আমি যদি অ্যানালাইসিস করি তো 5টা পয়েন্ট দিয়ে আমি অ্যানালাইসিস করব। সেই পয়েন্টগুলো আপনাদের বলছি, যেটা আমি আমার অ্যানালাইসিস থেকে আমি বার করেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে মিলিটারি, একটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন, যেটা নিউক্লিয়ার অস্ত্র যেটা রয়েছে, আরেকটা রয়েছে হচ্ছে তৃতীয় নম্বরে কান্ট্রি মোরালে, মানে কি মানুষের যে একটা মোরাল সাপোর্ট। চতুর্থ হচ্ছে গ্লোবাল সাপোর্ট, মানে কি বিশ্বেও কে কাকে সাপোর্ট করবে, ইরানকে কে করবে, ইসরায়েলকে কে করবে। এবং সাইবার হচ্ছে ক্যাপাবিলিটিস, মানে কি সাইবার ওয়ারফেয়ার যেটা রয়েছে সেটাই কে কত শক্তিশালী। তো দেখুন, মিলিটারি দিয়ে যদি বলা হয় তাহলে মিলিটারির একটা যে র্যাঙ্ক প্রকাশ করা হয় গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স, সেটা দিয়ে যদি আমি বলি তো সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে সেখানে ইরানের র্যাঙ্ক আছে 14 এবং ইসরায়েলের র্যাঙ্ক আছে 17। তো আপনাদের মনে হতেই পারে বা আমাদের মনে হতেই পারে যে ইরান কিন্তু ইসরায়েলের থেকে অনেক বেশি শক্তিশালী অ্যাকর্ডিং টু গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। কিন্তু আমার অ্যানালিসিসটা ঠিক এইভাবে হবে না। কিভাবে হবে সেটা আমি বলছি। দেখুন, ইরানের কাছে রয়েছে 2000টি ট্যাঙ্ক, ইসরায়েলের কাছে আছে 1370টি ট্যাঙ্ক। ঠিক আছে, আনআর্মার্ড ভেহিকেল রয়েছে, কি সরি আর্মার্ড ভেহিকেল রয়েছে এবং আর্টিলারি, ঠিক আছে, মোবাইল রকেট লঞ্চার, এগুলো সমস্ত রয়েছে। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে যে ইরান যদি ইসরায়েলকে গ্রাউন্ড ইনভেশন করতে চায়, মানে কি যে যেটা বলে যে বর্ডারে ক্রস করে গিয়ে তারপরে যদি ইসরায়েলে গিয়ে লড়াই করতে চায়, যেটা ইউক্রেনের সাথে রাশিয়ার হচ্ছে, সেটার কিন্তু রিয়ালিটি এখানে অন্য। ইউক্রেন এবং রাশিয়া কিন্তু পাশাপাশি। ইসরায়েলের ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি আলাদা। ইরানের ক্ষেত্রে দেখুন, ইরানকে যেতে গেলে কী করতে হবে, ইরাক ক্রস করতে হবে, তারপর জর্ডান ক্রস করতে হবে। এই দুটি দেশ ক্রস করে তারপরে ইরান কিন্তু যেতে পারবে হচ্ছে ইসরায়েলে। তো গ্রাউন্ড ইনভেশন ইজ নট পসিবল ইন দিস কেস। ঠিক আছে, গ্রাউন্ড ইনভেশন নট পসিবল। তাহলে আমি বলবো যে তাহলে ডিটারমাইনিং ফ্যাক্টর কী হতে পারে। ইরানের কাছে আছে 5,80,000 সৈন্য। ইরান হ্যাজ 5,80,000 সোলজার, যেখানে ইসরায়েলের কাছে আছে মাত্র 1,70,000। কিন্তু একটা বাস্তব দেখতে গেলে দেখা যায় ইসরায়েলে কিন্তু ওখানে মিলিটারি ট্রেনিং কম্পালসারি ওখানকার মানুষদের জন্য। মানে আপনি যদি ইসরায়েলের বাসিন্দা হন তাহলে কিন্তু আপনার মিলিটারি ট্রেনিং কম্পালসারি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে যুদ্ধের সময় দেশের পাশে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু ইসরায়েল যে কোনো সময় চাইলে নিজের মিলিটারি যেটা স্ট্রেংথ আছে সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারে। ঠিক আছে, এবারে হচ্ছে আমি যদি বলি নেভাল ফোর্সের কথা। দেখুন, ইসরায়েল এবং আপনার ইরান দুজনের নেভাল ফোর্স উইক। কারণ নেভাল ফোর্স কিন্তু স্ট্রং না, যে একজন খুব স্ট্রং আর একজন খুব উইক না, নেভাল ফোর্স দুজনেরই উইক। তাহলে এখানে ডিটারমাইনিং ফ্যাক্টর কী হবে, হোয়াট উইল বি দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর অ্যান্ড হু উইল হ্যাভ দ্য এজ। কে এই লড়াই যদি হয় তাহলে কার এখানে এক্সট্রা এজ পাবে। এখানে এয়ারফোর্স কিন্তু অনেকটা ম্যাটার করবে। এয়ারফোর্সের মাধ্যমে টোটাল লড়াইটা হবে এবং টোটাল লড়াইটায় এয়ারফোর্স একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হিসাবে কাজ করবে। ইরানের কাছে দেখুন, এক্ষেত্রে বলতে পারি যে ইরানের কাছে যেই ফাইটার জেটগুলো আছে, আমি একটু পরে বলছি, সেটা হচ্ছে চেংদু J7, যেটা চায়নার কাছ থেকে পেয়েছে। F5 অনেক পুরনো, ইউএসের কাছ থেকে পাওয়া। F14, ঠিক আছে, F14 সেটা পেয়েছে কিন্তু ইউএসের কাছ থেকে, কিন্তু এটা 1970-এর দশকের এগুলি সব, এবং খুবই বুঝতেই পারছেন খুবই ওল্ড হয়ে গেছে এগুলোর। বর্তমানে কিন্তু
ক্রেডিবিলিটিটা কিন্তু বর্তমান টাইমের ওয়ারফেয়ারের হিসাবে অনেকটা কম। বাট ইসরায়েলের কাছে কি আছে, মডার্ন এয়ার সাপোর্ট যেটা আছে, এয়ারক্রাফট যেগুলোকে বলে F-35, F-16, F-15। আচ্ছা, ইসরায়েলের কাছে আছে 612টি ফাইটার জেট, যেখানে ইসরায়েলের কাছে আছে 612টি ফাইটার জেট, সেখানে ইরানের কাছে আছে মাত্র 541টি। তো আমি যদি এয়ারফোর্সের দিক থেকে বলি, তো সেখানে কিন্তু ইসরায়েল অনেকটা এগিয়ে, এয়ারফোর্সের দিক থেকে অনেক অনেক এগিয়ে রয়েছে, কারণ আধুনিক এয়ারক্রাফট রয়েছে যেটা ইরানের কাছে নেই, অনেক পুরনো আছে, 70-এর দশকে রয়েছে, এবং ইসরায়েলের কাছে কিন্তু আধুনিক এয়ারক্রাফটগুলি সবই রয়েছে। এবার আসা যাক নিউক্লিয়ার ওয়েপন। বিভিন্ন অ্যানালাইসিস থেকে দেখা যাচ্ছে যে অনেকে বলছে যে এই দুটি দেশের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে এটা নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্লিয়ার ওয়ার পর্যন্ত যেতে পারে। এবার এটা কিভাবে আমি বলছি, ইসরায়েলের কাছে অ্যাডভান্টেজ আছে, কিন্তু ইরানও কিন্তু নিউক্লিয়ার ওয়েপনের দিক থেকে কিন্তু কোনো দিক দিয়ে কম নেই। ইরান কি আছে, ইসরায়েল কি আছে, ইসরায়েলের কাছে নিউক্লিয়ার ওয়ারহেড অনেক আছে, আর কিন্তু আপনার ইরানের কাছেও কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেড অনেক আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেহেতু আমি এটাকে এক্সাম্পলের থ্রুতে বলছি। ইসরায়েল একটি অনেক ছোট দেশ, ইরান অনেক বড় দেশ, 3-4 গুণ বড়, ঠিক আছে? তো ইরানকে যদি ইসরায়েলকে অ্যাটাক করতে হয় তাহলে 3-4টে কিন্তু ব্যালিস্টিক নিউক্লিয়ার ওয়েপন দিয়ে অ্যাটাক করলেই জেরুজালেম থেকে শুরু করে এখানে যেই জায়গাগুলি আছে ইসরায়েলের মধ্যে, আমি দেখে বলছি, হাইফা, তেল আভিভ, এই সমস্ত জায়গাগুলি যদি নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে ইরান, তাহলে কিন্তু নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাবে এবং ইসরায়েল শেষ, ইসরায়েল শেষ। বাট যদি ইসরায়েলকে ইরানকে অ্যাটাক করতে হয়, লাইক ইরান ইজ আ বিগ কান্ট্রি, সো ইসরায়েল হ্যাজ টু ইউজ আনটিন নাম্বার অফ নিউক্লিয়ার ওয়েপন্স। তাই সেটা ইউজ করার পরেও কিন্তু ইরান অস্তিত্ব থেকে যাবে, ইরানের অস্তিত্ব কিন্তু মিটবে না। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এদের মানে নিউক্লিয়ার ওয়েপনের দিক থেকে কিন্তু কিছুটা, মানে এই অ্যাঙ্গেল থেকে বলছি, এবার আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে বলছি, ইসরায়েলের কাছে আছে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, অনেক শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, যেমন বলতে হয় যে অ্যারো-3, ঠিক আছে, ডেভিড স্লিং, আয়রন ডোম, আয়রন বিম, প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম, এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলি কিন্তু ইসরায়েলের কাছে আছে। সো যদি ইরান অ্যাটাক করে, ইট ইজ দ্য প্রবাবিলিটি, আমি যদি প্রবাবিলিটির কথা বলি, ইসরায়েল হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু ইন্টারসেপ্ট মোস্ট অফ দ্য ব্যালিস্টিক মিসাইলস, ইন্টারসেপ্ট করে দিতে পারে। ওদের যেমন দেশ ছোট, ওরা কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম এত স্ট্রং করে রেখেছে। যখন আমরা দেখলাম যে কিছুদিন আগে যখন ইরান একের পর এক বোমাবর্ষণ করে গেছে মিসাইল দিয়ে, ইসরায়েল কিন্তু 99% মিসাইলকে ইন্টারসেপ্ট করে দিয়েছে, 99%। খুব একটা ক্ষতি হয়নি। একটা ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে বলছে যে আমাদের দেশে রাত্রেবেলা মিসাইল আসে আর সকালবেলা আমরা ক্যাফেতে গিয়ে কফি খাই। মানে ওরা এতটাই স্ট্রং বানিয়ে রেখেছে নিজেদের ডিফেন্সকে। সেক্ষেত্রে কিন্তু ওদের মানে এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য আমি বলতে পারি যে নিউক্লিয়ার অ্যাটাকের ক্ষেত্রেও ইসরায়েল এগিয়ে আছে। তাহলে ইসরায়েল কোথায় এগিয়ে আছে? ইসরায়েল এগিয়ে রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমে, ইসরায়েল এগিয়ে রয়েছে হচ্ছে নিউক্লিয়ার ডেটারেন্সেও ইসরায়েল এগিয়ে রয়েছে। তাহলে এখানে স্কোরটা হলো ইসরায়েল 2 অ্যান্ড ইরান 0। নেক্সট যদি বলা যায় তাহলে দেখা যেতে পারে যে মোরালে। এখন দেখা যায় যে কিছুদিন আগে ইসরায়েলে কিন্তু যে ওদের যে বেঞ্জামিন নেতানিয়াহু, তার এগেনস্টে কিন্তু অনেক প্রোটেস্ট হয়েছে, প্রচুর প্রোটেস্ট হয়েছে।
এবং ইরানেও প্রচুর মানুষের মধ্যে প্রোটেস্ট দেখা গেছে। এবার দেখা গেল যে দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং ইরানের লোকেরা বা ইসরায়েলের লোকেরা দেখছে যে যুদ্ধের কারণে দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। একটা যুদ্ধ কখনোই বলা যায় না যে এই ছোট দেশ বলে সে হারবে, কোনো বড় দেশ বলে জিতবে, বা কোনো ছোট দেশ সে খুব শক্তিশালী, সে বড় দেশ হারিয়ে দেবে। ইট ইজ নেক্সট টু ইম্পসিবল, এটা বলা সম্ভব না। রিসেন্ট উদাহরণ দিয়ে আমি বলছি, রাশিয়া যখন ইউক্রেনকে অ্যাটাক করেছিল, রাশিয়া কিন্তু কখনো ভাবতে পারেনি যে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে এতদিন সময় লেগে যাবে। অনেক সময় অতিবাহিত হয়ে গেছে এবং রাশিয়া এখনও সাফল্য পায়নি। রাশিয়ার প্রচুর অর্থনীতির ক্ষতি হয়েছে, সৈন্যের ক্ষতি হয়েছে। আমরা যদি দেখি অতীতে যে ইউএসএর সাথে ভিয়েতনামের ওয়ার, ভাবা যায় ইউএসএ ভার্সেস ভিয়েতনাম, একটা টাইমে ইউএসকে লজ্জায় সরে আসতে হয়েছে, ভিয়েতনাম থেকে রীতিমতো পালিয়ে গেছে। কেন? কারণ একটা যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু তার কনক্লুশনটা কী হবে সেটা কিন্তু বলা অত সহজ না। তাই রিসেন্টলি দেখা গেছে এরকম একটা দুটো উদাহরণ, একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন, আরেকটা হচ্ছে অনেক দিন আগেই হয়েছিল, সেটা হচ্ছে ইউএসএ এবং ভিয়েতনাম। এবার দেখা যাক গ্লোবাল সাপোর্টের কথা। গ্লোবাল সাপোর্টের কথা বলতে গেলে এখানে ইসরায়েলের পক্ষে তো অবশ্যই ইউএসএ আছে। ইউএসএ সবসময় ইসরায়েলকে সাপোর্ট করে থাকে, কিন্তু জো বাইডেন একটা কথা বলে দিয়েছে যে ইসরায়েল যদি অ্যাটাক করে, মানে ইসরায়েল যদি এই যে ইরান অ্যাটাক করলো তার রিপিট যদি অ্যাটাক ইসরায়েল করে, তাহলে জো বাইডেন বলে দিয়েছে যে আমরা কিন্তু তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। দ্য রিজনটা হচ্ছে ইসরায়েল 99% মিসাইল ইন্টারসেপ্ট করে দিয়েছে, প্লাস কিছুদিন আগে ইরানের একজন খুব খ্যাতনামা পলিটিশিয়ানকে কিন্তু ইসরায়েল মেরে দিয়েছিল। তো আমেরিকা বলছে যে তোমরা তো এজেই রয়েছো, তোমাদের তো অ্যাডভান্টেজেই রয়েছো তোমরা, তো তোমাদের তো এমন কিছু ক্ষতি হয়নি। যদি তোমাদের ক্ষতি বেশি হয়, যদি ইরানের অ্যাটাকের দ্বারা তোমরা ক্ষতিগ্রস্ত হও, তখন তোমরা অ্যাটাক করবে, আমেরিকা তোমাদের পাশে থাকবে। বাট যদি তোমরা এই অ্যাটাকের রিভেঞ্জ নিতে যাও, আই অ্যাম সরি, আই ক্যানট হেল্প ইউ। জো বাইডেন এটা বলে দিয়েছে। তো এটা হচ্ছে গ্লোবাল সাপোর্টের দিক। ওদিকে ইরানকে কে সাপোর্ট করতে পারে? এক চায়না, দুই হচ্ছে রাশিয়া। এ দুটো দেশ অবশ্যই ইরানের পাশে থাকবে, বাট কেউ ডাইরেক্টলি ওয়ারে ইনভলভ হবে না। নো ওয়ান ওয়ান্টস টু ইনভলভ ইন ওয়ার ডাইরেক্টলি। রাশিয়া কিন্তু অলরেডি একটা যুদ্ধে ইনভলভ হয়ে রয়েছে, তো রাশিয়া কিন্তু ডাইরেক্ট কখনোই আসতে চাইবে না। চায়না সুবিধাবাদী দেশ, কখনোই কিন্তু ডাইরেক্টলি আসতে চাইবে না ওয়ারে। হ্যাঁ, চায়নার ক্ষেত্রে কি, ইরানকে যদি অ্যাটাক করায় কন্টিনিউয়াসলি, লাইক যেটা প্যালেস্টাইনের হয়েছে, যেটা কিছুদিন আগে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যেটা হামাসের সাথে হলো, সেটা যদি হতে থাকে, গাজা পাট্টিতে যে কন্টিনিউয়াসলি বম্বিং হয়েছে, সেক্ষেত্রে চায়না আসতে পারে। শর্ত একটাই এখানে, যে যুদ্ধের চান্স কিন্তু কম, এবং যুদ্ধ হলেও কিন্তু এক হচ্ছে গ্লোবাল সাপোর্টের কন্ডিশনাল সাপোর্ট। কেউ কাউকে কিন্তু বিনা কন্ডিশনে, বা কেউ যদি কোনো অ্যাগ্রেসিভ নেচারের জন্য যুদ্ধ করতে চায়, সাপোর্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট কিন্তু। তাহলে এক্ষেত্রে আমি বলবো যে এটা হচ্ছে ড্র। এখানে ইরানও জিরো, এখানে ইসরায়েলও জিরো। নেক্সট হচ্ছে সাইবার ওয়ারফেয়ার। এখন বলা হয় যে আজ থেকে যদি 20 থেকে 25 বা 30 বছর আগের কথা বলা হতো, তাহলে বলা যেতে পারে যে অবশ্যই ইসরায়েল সাইবার ওয়ারফেয়ারে কিন্তু অনেকটা এগিয়ে ছিল 20 থেকে 25 বছর আগে। কিন্তু রিসেন্টলি আজকের দিনে ইরান সাইবার ওয়ারফেয়ারে কিন্তু অনেক এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। এটা র্যাঙ্ক থেকে আমি আপনাদের বলছি, যেটি আমি জানতে পেরেছি, সেটি হচ্ছে ইরানের র্যাঙ্ক হচ্ছে এই সাইবার ওয়ারফেয়ারে 10th, এবং ইসরায়েলের র্যাঙ্ক হচ্ছে 19th। এবার একটা যুদ্ধে কিন্তু সাইবার ওয়ারফেয়ার বা সাইবার অ্যাটাক অনেকটা ম্যাটার করে। সেটা কিন্তু আমরা দেখেছি যে অবভিয়াসলি ইউএসএ সবার উপরে রয়েছে এই এতে, আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক মেবি 28th। তো সাইবার অ্যাটাকের দিক থেকে কিন্তু আমরা বলতেই পারি যে ইরান ইসরায়েলের থেকে
এগিয়ে রয়েছে এবং অ্যাটাক হলে কিন্তু এক্ষেত্রে ইরান এক্সট্রা এজ পাবে ইসরায়েলের থেকে। তো এখানে ইসরায়েল হচ্ছে 0, ইরান হচ্ছে 1। তাহলে ওভারঅল স্কোর হচ্ছে, আমি যে 5টা পয়েন্ট বলেছিলাম এই 5টা পয়েন্টের মধ্যে থেকে যদি দেখা যায়, তাহলে মিলিটারিটা তো আমি বললাম গ্রাউন্ড ইনভেশন ইজ নট পসিবল, গ্রাউন্ড ইনভেশন হবে না। নিউক্লিয়ার ওয়েপন, নিউক্লিয়ার ডেটারেন্স আছে ইসরায়েলের কাছে, নিউক্লিয়ার ডেটারেন্স আছে, কিন্তু ওদিকে আবার ইরানও কিন্তু নিউক্লিয়ার দিক থেকে কিন্তু ওরা যথেষ্ট নিজেদেরকে এনরিচ করেছে। দো দে সে দ্যাট দে ডোন্ট হ্যাভ নিউক্লিয়ার ওয়েপন, বাট ইট ইজ, মানে এটা বিশ্বাস করা হয় যে তাদের কাছে নিউক্লিয়ার অস্ত্র যথেষ্ট পরিমাণে রয়েছে। কান্ট্রির মোরালেটা ড্র, সেটা বলা হয়েছে, এবং গ্লোবাল সাপোর্ট সেটাও ড্র। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল 2 এবং ইরান 1। আপনাদের কি মতামত? আপনারা আমার এই ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, এবং যার কমেন্ট আমার ভালো লাগবে আমি সেখানে একটা হার্ট দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের পারসেপশানটাও তো বোঝা যায়। তো এটা একটা ছোট্ট আলোচনা। রিসেন্টলি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যদি যুদ্ধ হয় তাহলে কে সবচেয়ে বেশি শক্তিশালী, বা যুদ্ধ হলে জেতার প্রবাবিলিটিটা কার বেশি, সেটার একটা ছোট্ট আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, লাইক করতে কিন্তু কিছু লাগে না ইউটিউবে। আমার ভিডিওটা যদি আপনি লাইক করেন তাতে কিন্তু আপনার তরফ থেকে কিছু মানে না, এটা কোনো পেমেন্ট সিস্টেম না। লাইক করলে ভিডিওটা সার্কুলেট হয়, ছড়ায়, এবং আপনারও যদি চ্যানেল থাকে সিমিলার টাইপের কন্টেন্ট যেমন আমি বানাচ্ছি, আপনি যদি বানান আপনার কন্টেন্ট কিন্তু ভাইরাল হওয়ার চান্স অবশ্যই থাকে। তাহলে ভিডিওটিকে লাইক করে একটা কমেন্ট করবেন যে আপনি কি মনে করেন যে ইসরায়েল আর ইরানের মধ্যে যদি ফাইট হয়, এই মুহূর্তে ওয়ার হয়ে যায়, কে জিততে পারে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।